আসসালামু আলাইকুম। আমি নাহিদ ভাইয়া। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ইন্টারমিডিয়েট বা এইচএস সিলেবাসের কোষ বিভাজন অধ্যায়টি আমরা দেখব। এটি উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের দুইটা ক্লাস অলরেডি নেওয়া হয়েছে। আমরা আজকে তৃতীয় ক্লাসে কোষ চক্রের যে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। সবাই দেখো, আমাদের দেওয়া আছে যে কোষ বিভাজনের উদ্দীপনা। তো এই কোষ বিভাজন উদ্দীপনার জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে। এই ফ্যাক্টরগুলো হলো বাহ্যিক ফ্যাক্টর এবং অভ্যন্তরীণ ফ্যাক্টর। অ্যাকচুয়ালি সব কিছুর জন্যই কিন্তু উদ্দীপনার প্রয়োজন হয়। যেমন দেখা যায় যে যখন স্টুডেন্টরা আমাদের কাছে যখন পড়তে আসে তখন দেখা যায় যে দুই ধরনের স্টুডেন্ট পাওয়া যায়। কিছু ছাত্রছাত্রী আছে যারা দেখা যায় যে না, অবশ্যই রেজাল্ট তাদের ভালো করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, এই জন্য তারা বায়োলজি বা বিভিন্ন সাবজেক্টে পড়তে আসে, মানে নিজের ইচ্ছায় শেখার জন্য আসে। এরা এক ধরনের স্টুডেন্ট, এদেরকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপনার কারণে আসে। এবং যারা এই উদ্দীপনার কারণে আসে তারা অবশ্যই ভালো করে। কিন্তু দেখা যায় কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা যায়, বাবা মা বাসায় যদি থাকি তাহলে বাবা মা চাপ দিবে, তার চেয়ে পড়ে আসি সেটাই ভালো হবে। দেন অনেকে আছে যে না, যাই বন্ধুর সাথে দেখা হবে, অনেকে আছে যাই প্রিয় মানুষের সাথে দেখা হবে, মানে অনেকেই অনেক কারণেই কিন্তু পড়তে আসে। তবে এই যে শেখা বাদ দিয়ে বাকি যত কারণে আসবে একটা স্টুডেন্ট, সকল কারণকে আমরা বলবো হলো বাহ্যিক ফ্যাক্টর। তেমনি আমাদের কোষ বিভাজনের উদ্দীপনাও আবার দুই ধরনের আছে, একটি বাহ্যিক আর একটি অভ্যন্তরীণ। তাহলে কোষ বিভাজনের ক্ষেত্রে অভ্যন্তরীণ ফ্যাক্টর অবশ্যই ফিক্স থাকবে আর বাহ্যিক ফ্যাক্টর থাকবে অসংখ্য ধরনের। তাহলে আমরা একটু সবাই বোঝার চেষ্টা করি। সবাই লিখো, কোষ বিভাজনের উদ্দীপনা। কোষ বিভাজনের উদ্দীপনা। কোষ বিভাজনের উদ্দীপনা আছে। আমরা দেখব এই যে কোষ বিভাজনের যে উদ্দীপনাটা আছে, এই উদ্দীপনাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। হ্যাঁ, একটি আমাদের ভাগ আছে, এটি হলো বাহ্যিক ফ্যাক্টর, ঠিক আছে, একটি ভাগ বাহ্যিক ফ্যাক্টর, আর এটা রয়েছে কি অভ্যন্তরীণ ফ্যাক্টর। অভ্যন্তরীণ ফ্যাক্টর রয়েছে। এই যে অভ্যন্তরীণ ফ্যাক্টরটা রয়েছে, এই ফ্যাক্টরটা নাম হলো সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন সিডিকে যৌগ। যদিও এর ফুল ফর্ম হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এইটা তাহলে অভ্যন্তরীণ ফ্যাক্টর হিসেবে একটি উপাদান কাজ করবে যার নাম সাইক্লিন সিডিকে যৌগ। আর বাহ্যিক ফ্যাক্টর হিসেবে যে কাজ করবে এটা কিন্তু ফিক্সড না। তোমরা মনে রাখার জন্য একটা ট্রিক্স অবলম্বন করতে পারো, বলতে পারো যে হাই জিএফ। এটা তোমরা একটু মনে রাখতে পারো, হাই জিএফ। হাই মানে হলো, মনে রাখবা হলো হাই আছে, হাই মানে হলো হরমোন। তার মানে বাহ্যিক ফ্যাক্টর হিসেবে বিভিন্ন ধরনের হরমোন কাজ করে। দেন জিতে মনে রাখবা হলো গ্রোথ, জি মানে হলো গ্রোথ, আর এফ মানে কি বলতো ফ্যাক্টর। তাহলে আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর এটি বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে। এটি কিন্তু বিভিন্ন, মানে অনেক ধরনের হরমোন বা অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টর অনেক ধরনের কোষ বিভাজনে কিন্তু উদ্দীপনা সৃষ্টি করে। এটি কিন্তু নির্দিষ্ট নয়। যেমন আমি তোমাদের দু একটা উদাহরণ দিতে পারি। ধরে নাও যে তুমি কোনো স্থানে কাটলা, ঠিক আছে, ধরো তুমি একজনকে ভালোবাসো, ভালোবাসার কারণে তুমি তার ভালোবাসা প্রমাণ করতে যে তুমি কাটলা, ঠিক আছে। এখন মনে করো যে তুমি যাকে ভালোবাসো তার নাম নুসরাত ফারিহা, ঠিক আছে। এখন এই নুসরাত ফারিহা তুমি সুন্দর করে হাতে কেটে কেটে লিখলা, দিয়ে তুমি ভালোবাসার প্রমাণ দিলা। এখন দেখো এই যে নামটা তুমি লিখলা, এই নামটা লিখার কারণে সেখান থেকে ক্ষত স্থান তৈরি হবে এবং রক্ত বের হবে। এই রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকা বাহ্যিক ফ্যাক্টর তৈরি করবে, দিয়ে রক্ত জমাট বাঁধাবে। শুধু তাই না, সেই ক্ষত স্থানটা পূরণ করার জন্য মাইটোসিস কোষ বিভাজনকে উদ্দীপনা সৃষ্টি করবে অনুচক্রিকা, ঠিক আছে। তবে আমি বলি
যে তোমরা কেউ উৎসাহিত হয়ে এইভাবে তোমরা কেউ হাত কাটাকাটি করো না। কারণ কারণ ধরে নাও যে তোমার সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার সাথে, কিন্তু ভুলক্রমে তার সাথে বিয়ে না হয়েছে মনে করো পরিমণির সাথে। এখন পরিমণির সাথে বিয়ে হলে দেখা যাবে সে কিন্তু মানে বিয়ের পর তোমার এইটা দেখে সে প্রচন্ড পরিমাণ রাগ করবে এবং হলো দেখা যাবে তার নামও তোমাকে কিন্তু কাটতে হতে পারে, দিয়ে বলবে যে ও তাহলে তুমি তাকে বিয়ে না করেও তার নাম লিখেছো আর আমাকে বিয়ে করে আমার নাম লিখলো না, তখন তোমাকে আবার পরিমণির নাম লিখতে হবে। ঠিক আছে, এখানেই কিন্তু পরিমণি থামবে না, দিয়ে বলবে যে না তার জন্য একটা হাত আমার জন্য একটা হাত। দেখা যাবে যে তার কথার জ্বালাতে দেখা যায় তোমার বুক কাটতে হবে, পা কাটতে হবে, আরো অনেক কিছু কাটা লাগবে। এই জন্য তোমরা কেউ কাটাকাটিতে যাবা না। তাহলে এক কথায় এখান থেকে মনে রাখবা যে অনুচক্রিকা আমাদের ক্ষতস্থান পূরণের জন্য বাহ্যিক ফ্যাক্টর তৈরি করে। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো, আমাদের লেখার দরকার নাই। ঠিক আছে, দেন আরো একটা উদাহরণ যদি দিই আমরা, তাহলে দেখবা কোনো একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কত বেশি শক্তিশালী হবে তা নির্ভর করে হলো তার শত্রুর ওপর। যেই দেশের শত্রু যত বেশি, সেই দেশ খেতে পাক বা না পাক সে তার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আগে ভাববে। ঠিক আছে, এই জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা মানবদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা কাজ করে, তার নাম শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা যত বেশি শক্তিশালী হবে তত বেশি আমাদের প্রতিরক্ষা বাড়বে। তাহলে এখন দেখা যায় যদি কোনো কারণে যে দেহের মধ্যে জীবাণু প্রবেশ করে যত বেশি, সেই দেহে অনুচরের পরিমাণ তত শ্বেত রক্তের পরিমাণ বাড়বে এবং প্রতিরক্ষা ব্যবস্থা তত বেশি শক্তিশালী হবে। এখান থেকে আমরা একটা কথা মনে রাখবো যে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় কোষ তৈরি করতে কাজ করে কে? শ্বেত রক্তকণিকা। এই কথাটা মনে রাখবা। তারপরে আমাদের আছে হলো আরবিসি। আরবিসি তৈরি করার জন্য আমাদের উদ্দীপনা তৈরি করে কিডনি। বৃক্ক আমাদের একটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে যার নাম এরিথ্রোপয়েডিন। কি নাম? এরিথ্রোপয়েডিন। এটা একটু নোট করে রাখবা, পরীক্ষা আসবে। বৃক্ক থেকে আমাদের একটি হরমোন খরিত হয় যার নাম এরিথ্রোপয়েটিন বা এরিথ্রোপয়েটিনও বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে কাজ করে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, তোমরা শোনো। প্রথমে মনে রাখবা যে আমাদের দেহে আরবিসি পরিমাণ কমে গেছে। যদি আরবিসি পরিমাণ কমে যায় তাহলে আমাদের দেহে অক্সিজেন পরিবহন কমে যাবে, আর অক্সিজেন পরিবহন কমে গেলে আমাদের যে বৃক্ক আছে সে বৃক্কের অন্তঃক্ষরা গ্রন্থি কোষটা কি হবে? সক্রিয় হবে। সক্রিয় হয়ে মানে যখন অক্সিজেন পরিমাণ কমে গেল তখন এই অন্তঃক্ষরা গ্রন্থি কোষটা বেশি সক্রিয় হবে, আর যত বেশি সক্রিয় হবে সে তত বেশি এরিথ্রোপয়েটিন হরমোন গ্রহণ করবে। আর এরিথ্রোপয়েটিন হরমোন যত বেশি গ্রহণ করবে তত বেশি এই হরমোনটা অস্থি মজ্জাকে উদ্দীপ্ত করে আরবিসি তৈরি করার প্রক্রিয়াটার পরিমাণ বাড়িয়ে দিবে। আর আরবিসি পরিমাণ যদি উৎপাদন প্রক্রিয়া বাড়িয়ে দেয় তাহলে বৃদ্ধি করে, তাহলে রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে। আর অক্সিজেন পরিমাণ যত বাড়বে তত বেশি দেখা যাবে এই আমাদের বৃক্কের অন্তঃক্ষরা গ্রন্থি কোষটা কম সক্রিয় হবে। আর কম সক্রিয় হলে কম পরিমাণ এটা খরিত হবে, আর এটা কম পরিমাণ খরিত হলে আমাদের মনে রাখতে হবে যে অস্থি মজ্জা কম পরিমাণ আরবিসি তৈরি করবে। এই থেকে আমরা বুঝলাম যে আরবিসি তৈরি করার জন্য বাহ্যিক ফ্যাক্টর তৈরি করে কে? বৃক্ক। কি আকারে? এই যে এরিথ্রোপয়েটিন হরমোন আকারে গ্রহণ করে। ঠিক আছে, তার মানে সে এমন ভাবে কাজ করে আরবিসি পরিমাণ বেড়ে গেলে উৎপাদনের হার কমিয়ে দেয় এবং আরবিসি পরিমাণ কমে গেলে উৎপাদনের হার কি বলতো? বৃদ্ধি করে। এই ফ্যাক্টরগুলোর কথা তোমরা একটু সুন্দর করে মনে রাখবা। ঠিক আছে, আমরা এরপরে যেটা পড়বো সেটা হলো এই যে কোষ চক্রের মধ্যে ইন্টারফেসের যে ধাপগুলো আছে সে ধাপগুলো আমরা জানার চেষ্টা করব, কারণ এটি গ নম্বরে আসতে পারে। ওকে, তাহলে সবাই চলে আসো, আমরা হেডলাইন দিই ইন্টারফেস। হেডলাইনে আমাদের কি আছে? ইন্টারফেস। ইন্টারফেস। তাহলে ইন্টারফেস, এই যে ইন্টারফেস এই সম্পর্কে প্রাথমিক যে কথাবার্তাগুলো আছে, ধরে নাও আমি বলি যে প্রক্রিয়ায় আমাদের একটি কোষ প্রস্তুতি নিবে বিভাজনের জন্য, সেই পর্যায়কে আমরা বলছি হলো বা সেই ধাপকে আমরা বলছি ইন্টারফেস। তাহলে আমরা বলতে পারি মাইটোসিসের প্রস্তুতি পর্যায়কে আমরা বলবো
মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনের প্রস্তুতি মাইটোসিস কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়কে বলা হয় কি বলা হয় বলতো ভাইয়া? ইন্টারফেস প্রস্তুতি পর্যায়কে বলা হয় ইন্টারফেস। মোট কোষ বিভাজনে যে সময় লাগবে কোষ চক্র, সেই কোষ চক্রে প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয়। 90 থেকে 95% সময় ব্যয় হয়, ঠিক আছে? তাহলে ইন্টারফেসে কি হয়? 90 থেকে 95% সময় ব্যয় হয়। এরপরে আমাদের মনে রাখতে হবে এই অবস্থায় নিউক্লিয়াসটি রাসায়নিক বিক্রিয়ারত অবস্থা থাকে। কেন? কারণ এর পরেই আমাদের ক্যারিওকাইনেসিস করতে হবে এবং ক্যারিওকাইনেসিসের মাধ্যমে আমাদের একটি নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি করতে হবে। আর এটার জন্য নিউক্লিয়াসকে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করতে হয়। এই জন্য রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ারত অবস্থায় যে নিউক্লিয়াস থাকে তাকে আমরা বলি বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে রাখতে হবে যে বিপাকীয় নিউক্লিয়াস দেখা যায় কোন ধাপে? ইন্টারফেস। ওকে, তাহলে আমরা মনে রাখবো এই অবস্থায় যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে তাকে কি বলা হয় বলতো? তাকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। তাহলে ভাইয়া মনে রাখতে হবে যে ইন্টারফেস অবস্থায় যেই নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় কি? বিপাকীয় নিউক্লিয়াস। এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, এখন আমাদের এই ইন্টারফেস ধাপ কয়টি? তাহলে আমাদের মনে রাখতে হবে কয়টি ধাপ? 3টি ধাপ, ঠিক আছে? ইন্টারফেস ধাপ কয়টি? 3টি ধাপ। এর মধ্যে প্রথম যে ধাপটা আছে তার নাম আমরা 1 নম্বর আগে দিয়ে দিই। তার নাম হলো G1 ফেজ বা বলতে পারি হলো বিরাম 1। তাহলে এই যে G1 ফেজ বা বিরাম 1 ফেজ, এই কথাটা একটু আমাদের প্রথম ধাপ হিসেবে মনে রাখতে হবে। এখন দেখো, যে কোনো কিছু আমাদের মনে রাখতে হবে, যে কোনো কিছু করার আগে আমাদের প্রথমে সিদ্ধান্ত নিতে হয় আমরা ওই কাজটা করবো কিনা। যেমন যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো, তোমরা অবশ্যই পড়া শুরু করার আগে ভেবেছো যে তোমরা অ্যাডমিশন বা এইচএসসি দিবা কিনা, সিদ্ধান্ত নিয়েছো যে না অবশ্যই দিবা, তখন তোমরা পড়া শুরু করেছো। তেমনই কোষ বিভাজন হবে কিনা তার সিদ্ধান্ত নিবে কোন ধাপে? এই যে আমাদের G1 ধাপে। তাহলে আমরা একটু একটা একটা করে পয়েন্টগুলো আমরা একটু বুঝি এবং আমরা নোট করে নিই। প্রথমে আমাদের মনে রাখতে হবে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। কোষ বিভাজনের জন্য আমাদের কি করতে হবে? প্রয়োজনীয় সিদ্ধান্ত নেই, ঠিক আছে? সিদ্ধান্ত নেই। তাহলে প্রথম ধাপে কি হয়? কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয় কোথায়? G1 ধাপে, ঠিক আছে? দেন আমাদের 2 নম্বর মনে রাখতে হবে যে এই যে এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পুরা কোষ চক্র আমাদের কিন্তু সচল রাখতে হয়, কারণ এটা গতিশীল প্রক্রিয়া। যে হলো যে এই প্রক্রিয়া চলতে চলতে যদি থেমে যায় তাহলে একদম কোষ বিভাজনে কিন্তু হবে না। তাহলে আমাদের সমগ্র যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটা কি করতে হবে? গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণটা হয় কোন ধাপে? G1 ধাপে। তাহলে এই নিয়ন্ত্রণটা কিভাবে হয় আমাদের মনে রাখতে হবে যে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়। সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়। সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা
যা সিডিকে এর সাথে যুক্ত হয়ে, তাহলে আমাদের মনে রাখতে হবে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা সিডিকে এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, সমগ্র প্রক্রিয়ার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সমগ্র প্রক্রিয়ার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের এই কথাগুলো একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা দেখবো হলো সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা সিডিকে এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়া কি করে, গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে আমরা এটা হলো প্রথম। দ্বিতীয় যে ধাপ কথাবার্তা আছে সেটা আমরা দেখলাম। তৃতীয় কথাবার্তা একটা কমন সেন্স ভাবো, G1 এর পরের ধাপের নাম হলো এস ফেজ ধাপ। এস ফেজে ডিএনএ প্রতিলিপিত হয়, মানে ডিএনএ দ্বিগুণ হয় এবং প্রোটিনগুলো দ্বিগুণ হয়। তাহলে এই যে ডিএনএ প্রতিলিপন হবে বা প্রোটিনগুলো দ্বিগুণ হবে, এটার জন্য প্রয়োজনীয় যে প্রস্তুতি গ্রহণ সেটা হবে আবার কোথায়, G1 ধাপে, ঠিক আছে। মানে এক কথা পরে যা হবে আগেই সেটা তৈরি হয়ে যাবে। তাহলে ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় উপাদান প্রস্তুত করে, ঠিক আছে। আমরা মনে রাখবো ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় উপাদান প্রস্তুত করে, প্রয়োজনীয় উপাদান প্রস্তুত করে, ঠিক আছে, প্রস্তুত করে। তাহলে ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় উপাদান প্রস্তুত করে কে, আমাদের প্রথম ধাপে G1 ধাপে, ঠিক আছে। এই কথাগুলো মনে রাখবো। দেন আমাদের মনে রাখতে হবে এই পর্যায়ে যে সময়কাল আছে সেই সময়কাল কত, 30 থেকে 40%। তাহলে আমাদের মনে রাখতে হবে সময়কাল কত পার্সেন্ট, 30 থেকে 40%। তাহলে এই কথাটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের G1 পর্যায় শেষ। এখানে মোট 3টা ধাপ আছে। এই 3টা ধাপ আমাদের পরীক্ষায় গ নম্বরে আসতে পারে, ইন্টারফেজের ধাপগুলো। ওকে, তাহলে আমাদের প্রথম ধাপ শেষ। প্রথম ধাপ কি হলো, সিদ্ধান্ত গ্রহণ হলো। তারপরে আমাদের কি হয়েছে, সমগ্র প্রক্রিয়া গতি প্রকৃতি নিয়ন্ত্রণ হয়েছে। তারপরে আমাদের প্রয়োজনীয় উপাদান প্রস্তুত হয়েছে ডিএনএ প্রতিলিপনের জন্য। তারপর সময় কত, 30 থেকে কি 40%। এই কথাগুলো আমরা সবাই মনে রাখবো। ওকে, এখন আমরা 2 নম্বর যে ধাপটা আছে তার নাম এস ফেজ বা ডিএনএ সিনথেসিস ফেজ। আমরা এটা নিয়ে পড়বো। সবাই একটু চলে আসুন। আমরা 2 নম্বর ধাপ এস ফেজ বা ডিএনএ সিনথেসিস ফেজ। তাহলে এস ফেজ বা ডিএনএ সিনথেসিস ফেজ, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। এই যে আমাদের এস ফেজ বা ডিএনএ সিনথেসিস ফেজ, এটার বর্ণনাটা একটু ছোট হবে। তাহলে প্রথম কথায় আমাদের মনে রাখতে হবে এই ধাপে ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে একটি ডিএনএ থেকে কি হয়, 2টি ডিএনএ তৈরি হয়, ঠিক আছে। প্রথমে আমরা এটা মনে রাখবো যে এই ধাপে ডিএনএ অণুর প্রতিলিপন ঘটে। তাহলে ডিএনএ অণুর প্রতিলিপন মানে কি, অনুলিপন। এক কথায় একটা ডিএনএ কি হবে, 2টা ডিএনএ তৈরি হবে। শুধুমাত্র ডিএনএ দ্বিগুণ হলেই হবে না, আমাদের যেটা হতে হবে ডিএনএ পাশাপাশি ডিএনএ কে পেঁচানোর জন্য আমাদের ভিত্তি দরকার। তার মানে প্রয়োজনীয় প্রোটিন গুলোও কি হবে, দ্বিগুণ হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে প্রয়োজনীয় প্রোটিন গুলো দ্বিগুণ হয়, প্রয়োজনীয় প্রোটিন গুলো কি হয়, দ্বিগুণ হয়, প্রয়োজনীয় প্রোটিন গুলো দ্বিগুণ হয়। এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রয়োজনীয় প্রোটিন গুলো কি হবে, দ্বিগুণ হবে। কেন, কারণ দ্বিগুণ না হলে আমাদের দ্বিগুণ পরিমাণ ডিএনএ কে পেঁচানো সম্ভব হবে না। তারপরে তাহলে এখানে তাহলে আমাদের শুধুমাত্র ডিএনএ ডাবল হবে না,
এখানে আরএনএ ডাবল হবে। এখন যদি বলে প্রোটিনগুলোর মধ্যে কি নাম রয়েছে, তাহলে একটা প্রোটিনের নাম আমি লিখে দিচ্ছি, হিস্টোন প্রোটিন। হিস্টোন, কারণ ডিএনএ এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যে ডিএনএ পেঁচানোর জন্য যে প্রোটিনটা আছে তার নাম কি, হিস্টোন প্রোটিন। এমসিকিউ পরীক্ষায় এটা আসতে পারে যে হিস্টোন প্রোটিন তৈরি হবে কোন ধাপে। এরপরে আমরা এই ধাপের ক্ষেত্রে মনে রাখবো যে আমাদের এখানে কি আছে, সময়কাল। তাহলে সময়কাল, এখানে আমাদের সময়কাল আছে কত, 30 থেকে, যেহেতু ডাবল হবে ডিএনএ অতএব এখানে সময় লাগবে কি বলতো বেশি। কত পার্সেন্ট, 30 থেকে কত পার্সেন্ট, প্রায় 30 থেকে 50% সময় লাগবে এই ধাপে। ওকে, তাহলে আমরা এই তিনটা কথা যদি মনে রাখি তাহলে আমাদের মোটামুটি কি বলতো এস ফেজ শেষ, বা এর বাইরে এমসিকিউ হবে না। তবে এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা তোমরা ভালোভাবে মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউতে ব্যাপক পরিমাণ এসেছে এটা। হ্যাঁ, তাহলে এরপরে আমরা লাস্ট যে ধাপটা আছে সে ধাপটা দেখব। লাস্ট ধাপের নাম হলো G2 বা বিরাম 2। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই G2 ফেজ। G2 ফেজ বা কি আছে বলতো, G2 ফেজ বা বিরাম 2 ফেজ। তাহলে আমাদের এটা রয়েছে দুই ধরনের, নাম দিলাম আমরা, একটা হলো G2 ফেজ বা বিরাম 2 ফেজ। তাহলে এইটাতে কি হবে মনে রাখতে হবে, একটা কোষ যে বিভাজন হবে এরপরে কিন্তু বিভাজন পর্যায়, কারণ এরপরে ক্যারিওকাইনেসিস শুরু হবে। এখানে তোমরা মনে রাখবা যে একটি কোষ মানে বিভাজন তো শুরু হয়ে গেল, তার আগে শেষবারের মতো সিদ্ধান্ত নিতে হয়। যেমন অনেকেই আছে এইচএসসির আগ মুহূর্তে যে ভাবে যে না আমি পরীক্ষা দিতে পারবো না, আমি ভালো করতে পারবো না, ঠিক আছে, তার মানে শেষবারের মতো সিদ্ধান্ত নিবে এখানে। তাহলে কোষ বিভাজনের জন্য শেষবারের মতো সিদ্ধান্ত নেয়, শেষ বা রের মতো সিদ্ধান্ত নেই, ঠিক আছে, কোষ বিভাজনের জন্য শেষবারের মতো সিদ্ধান্ত নেই। এই কথাগুলো আমরা মনে রাখবো যে কোষ বিভাজনের জন্য শেষবারের মতো সিদ্ধান্ত নেবে কোথায়, এই যে আমাদের G2 ফেজ। তারপরে আমাদের মনে রাখতে হবে এর পরের যে ধাপটা আছে তার নামই হলো ক্যারিওকাইনেসিস। সেখানে প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। তাহলে এই যদি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তাহলে এই স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো তৈরি হবে কোন ধাপে, G2 ধাপে, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখি যে স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য উদ্ভিদ কোষে কে কাজ করে বলতো, উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউল ও প্রাণী কোষে সেন্ট্রিওল কাজ করে, সেন্ট্রিওল। তাহলে আমাদের মনে রাখতে হবে স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউল ও প্রাণী কোষে সেন্ট্রিওল প্রস্তুত করে। কেন? কারণ এইটা প্রসেস করে থাকলে পরবর্তীতে আমাদের মাইক্রোযন্ত্র তৈরি করা কি সহজ হবে। তাহলে আমরা এইটা মনে রাখবো, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা আসবে যে স্পিন্ডল যন্ত্র উদ্ভিদ কোষে কে তৈরি করে, উদ্ভিদ কোষে তৈরি করে মাইক্রোটিবিউল, আর প্রাণী কোষে কে তৈরি করে সেন্ট্রিওল। ওকে, এরপরে আমরা দেখব যে এই যে এরপরে আমাদের কি হবে, কোষ বিভাজন যে শুরু হবে ক্যারিওকাইনেসিস, এর জন্য আমাদের প্রয়োজনীয় শক্তি লাগে। তাহলে এই শক্তিগুলো পাওয়া যায় কোথা থেকে, এটিপি থেকে পাওয়া যায়। তাহলে এই এটিপি গুলো তৈরি করবে কোথায়, এই যে G2 ধাপে, ঠিক আছে। তাহলে প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য কি কাজ করবে, এটিপি প্রস্তুত করবে। আমরা মনে রাখবো যে প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য এটিপি কি করে ভাইয়া, এটিপি প্রস্তুত করে। তাহলে প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য কি করবে বলতো, এটিপি
প্রস্তুত করবে, এই কথাটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এটিপি প্রস্তুত হয়ে গেল। তারপরে আমাদের এইটা যেহেতু লাস্ট ধাপ, এখানে আমাদের কি করতে হবে, পরিণত করতে হবে, মানে ম্যাচিউর করতে হবে। আর ম্যাচিউরের জন্য একটা ফ্যাক্টর দরকার। ফ্যাক্টরের নাম কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যার শর্টকাট নাম MPF। ওকে, তাহলে আমরা দেখে নিই এই ধাপে MPF, যার ফুল ফর্ম হলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। মানে এই ধাপে MPF নামক প্রোটিনের প্রয়োজন হয়। তাহলে এই ধাপে আমাদের ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনের প্রয়োজন হয়। লাস্ট কথা, যদি বলো সময়কাল, ঠিক আছে, সময়কাল হবে মাত্র 10 থেকে কত পার্সেন্ট, মাত্র 10 থেকে 20% সময় ব্যয় হবে এই পর্যায়ে। এই হলো আমাদের ইন্টারফেস। এরপরে তোমরা বিভিন্ন বইয়ে দেখতে পারবা ইন্টারফেসের গুরুত্ব রয়েছে। তো ইন্টারফেসের গুরুত্ব অপরিসীম। আমি বলি কেন? কারণ ইন্টারফেস না হলে কোষ প্রস্তুতি নিতে পারতো না, ডিএনএ প্রতিলিপনের জন্য উপাদান তৈরি হতো না, কোষ সিদ্ধান্ত নিতে পারতো না, তারপরে ডিএনএ প্রতিলিপন হতো না, তার মানে ডিএনএ দ্বিগুণ হতো না, তারপর শক্তি উৎপাদনের জন্য এটিপি তৈরি হতো না। আবার যদি এই যে ইন্টারফেস না থাকতো তাহলে দেখো প্রোটিন গুলো কিন্তু দ্বিগুণ হতো না। তারপরে আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য বিভিন্ন যে কি আছে, মাইক্রোটিউবুল বা সেন্ট্রিওল আছে, সেগুলো তৈরি হতো না। আর সামগ্রিকভাবে বলতে গেলে এগুলো কিছুই তৈরি না হলে কোষ বিভাজন হতো না। এই জন্যই ইন্টারফেসের গুরুত্ব অপরিসীম। তোমরা একটু সুন্দর করে বই থেকে রিডিং দিয়ে নিবা, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো হলো ক্যারিওকাইনেসিসের ধাপ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।